গৌতম সাহার লেখা গল্প অসম। মনোময়ের দীর্ঘদিনের পেশা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা এমআর। কর্পোরেট দুনিয়ায় এই পদের নাম বদলে এখন এক্সিকিউটিভ বা ম্যানেজার করা হলেও কলকাতার এক পুরনো মাঝারি কোম্পানিতে মনোময় আজও এমআর নামেই কাজ করে। চকচকে জামা কাপড় আর কর্পোরেট নামের আড়ালে এই পেশার আসল রূপটা যে এক ধরনের স্কিল্ড লেবার বা দক্ষ শ্রমিক তা মনোময় ভালোই বোঝে। দীর্ঘ অভিজ্ঞতার পরও এই পেশার স্বাভাবিক চপলতা বা চাতুরী সে রপ্ত করতে পারেনি। ডাক্তারদের চেম্বারে ঢুকতে আজও তার ইতস্তত বোধ হয়। বিশেষ করে কলকাতা মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর অমৃতা ম্যাডামের চেম্বারে ঢুকতে মনোময়ের সবচেয়ে বেশি জড়তা কাজ করে। অমৃতা ম্যাডাম মেধাবী, কম বয়সী এবং স্বভাবে অত্যন্ত মিষ্টি। জুনিয়র ডাক্তার থেকে শুরু করে অন্য সব এমারদের সাথে তিনি হেসে কথা বলেন, কিন্তু ব্যতিক্রম শুধু মনোময়ের বেলায়। মনোময় কথা বলতে গেলে বা ওষুধের গুণাগুণ বোঝাতে গেলে তিনি অন্যদিকে তাকিয়ে থাকেন। কখনো আবার উত্তর না দিয়েই জুনিয়রদের নিয়ে ঘর থেকে বেরিয়ে যান। এই চরম অবহেলা ও অপমান সহ্য করেও ম্যানেজার প্রবালদার অনুরোধে প্রতি মাসে 2টো শুক্রবার মনোময়কে আসতেই হয় মেডিকেল কলেজে। প্রবালদা সান্ত্বনা দিয়ে বলেন, এমনিতে সবার সাথে ভালো ব্যবহার করেন, কেন তোর সাথে খারাপ আচরণ করবেন? নিশ্চয়ই কিছু কারণ আছে। তুই জাস্ট মিট করে যা, একদিন সব ঠিক হয়ে যাবে। প্রবালদা বড় ভালো মানুষ, তার কথা ফেলা যায় না। তাই অনিচ্ছা সত্ত্বেও মাসে 2টো শুক্রবার তাকে মেডিকেল কলেজে আসতেই হয়। অন্য প্রফেসর, জুনিয়র পিজিটি ডাক্তারবাবুদের সাথে তার ভালোই আলাপ, নিয়মিত আসার কারণে। কিন্তু এই অমৃতা ম্যাডাম যে কেন তাকে পছন্দ করে না তার রহস্যটা আজও উদ্ধার করতে পারেনি মনোময়। আজও তার ব্যতিক্রম হলো না। মনোময়কে উপেক্ষা করেই জুনিয়র পিজিটি ডাক্তারদের নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন ম্যাডাম। যাওয়ার আগে সেকেন্ড ইয়ারের জুনিয়র ডাক্তার সৌমেন মনোময়ের কাছে একটা অ্যাসিডিটির ওষুধের স্যাম্পেল চাইলেন। মনোময় যখন ব্যাগ থেকে স্যাম্পেলটি বের করে সৌমেনকে দিচ্ছিল, তখনই দরজার দিকে তাকিয়ে এসে অবাক হয়ে গেল। বাকি ডাক্তাররা এগিয়ে গেলেও অমৃতা ম্যাডাম করিডোরে দাঁড়িয়ে আছেন সৌমেনের জন্য, আর একদৃষ্টে তাকিয়ে আছেন ভেতরে থাকা মনোময়ের দিকে। সারাদিনের ব্যস্ততা শেষে সবাই যখন সোশ্যাল মিডিয়ায় হালকা বিনোদনে মত্ত, মনোময় তখন ডুব দেয় তার এক গোপন জগতে, যার খবর তার ঘনিষ্ঠ বন্ধুরাও পর্যন্ত জানে না। ছেলেবেলা থেকে সাহিত্যের প্রতি অনুরাগী মনোময় নিয়মিত গল্প কবিতা লেখে। তবে পেশাগত কারণে নিজের আসল নাম লুকিয়ে সে শিলাদিত্য ছদ্মনামে ইচ্ছে পূরণ ও স্বপ্নতরী নামক 2টি ফেসবুক পেজে লেখালেখি করে। পাঠক মহলে শিলাদিত্যের জনপ্রিয়তাও কম নয়। একদিন রাতে ঘরে ফিরে ইচ্ছে পূরণ পেজে নিজের গল্পের মন্তব্যের উত্তর দিতে গিয়ে মনোময় চমকে ওঠে। অমৃতা সেনগুপ্ত নামের এক পাঠিকা তার মেঘের পাহাড় গল্পের ভূয়সী প্রশংসা করে লিখেছেন, যদি এমনটা আমিও লিখতে পারতাম। ক্যাকটাসের প্রোফাইল পিকচার দেওয়া সেই আইডিতে কৌতূহলবশত ক্লিক করতেই মনোময়ের উত্তেজনা আরও বেড়ে যায়। প্রোফাইলের পরিচিতিতে লেখা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মেডিসিন বিভাগ, ক্যালকাটা মেডিকেল কলেজ। মনোময় নিশ্চিন্ত হয় যে ইনি তার সেই চেনা অমৃতা ম্যাডাম, যিনি চেম্বারে তাকে চরম অবহেলা করেন, অথচ তিনি আজ শিলাদিত্যর লেখার গুণমুগ্ধ অনুরাগী। মনোময় মন্তব্যের জবাবে বিনীতভাবে লেখে যে পাঠকদের ভালো লাগাই তার লেখার প্রেরণা। এর কিছুক্ষণ পরেই অমৃতার পাল্টা বার্তা আসে। তিনি লেখেন যে তিনি নিজে লিখতে না পারলেও লেখা বোঝেন, আর তাই তিনি জানেন শিলাদিত্য সামান্য নন, অসামান্য। দীর্ঘদিন ধরে শিলাদিত্যের লেখাপড়ার কথা জানিয়ে তিনি তাকে অনেক শুভেচ্ছা জানান। জীবন বড়ই বিচিত্র। যে অমৃতা ম্যামকে দেখলে একসময় মনোময় ভয় পেত, তার দুর্বোধ্য আচরণের কোনো ব্যাখ্যা পেত না, সেই অমৃতা ম্যামই 3-4 মাসের ব্যবধানে এখানে কেমন করে বন্ধু হয়ে গেলেন সেটাই আশ্চর্য। শুধু বন্ধুই না, একটু যেন বিশেষ ধরনের বন্ধুত্ব। এই বন্ধুত্ব এখন ঠিক প্রেম বলা যায় না, বলা যায় সোশ্যাল মিডিয়ার ভাষা নামহীন এক সম্পর্ক, যার মধ্যে বিশেষ কোনো একাত্মতা নেই, কিংবা হাজার গুণমুগ্ধ পাঠক পাঠিকার একজন, অথবা আমিই বিশেষ কেউ, এই অনুভূতি প্রকাশ করা বোকামি। এ যেন কিছুই না, তবুও অনেক কিছু। কোনো গল্প লিখে অমৃতা যতক্ষণ মন্তব্য না করছে ততক্ষণ মনে হয় কি যেন অসম্পূর্ণ থাকলো।
অমৃতার প্রশংসাতে সামান্য অধিকার বোধের ছোঁয়া পেলেই মনটা খুশিতে ভরে ওঠে। মনোময়ের সমস্যা অন্য জায়গায়। ও ভালোই জানে তার সামাজিক অবস্থান। অমৃতা ম্যাডামের সাথে তার সামাজিক স্তরের আকাশ পাতাল পার্থক্যের কথা। সবচেয়ে আসল কথা, এই জানাটা ফেসবুকের পাতা থেকে জানা নয়, ব্যক্তিগতভাবে জানা, নিয়মিত সামনে থেকে দেখা হবার সুবাদে জানা। তবুও মানুষের এই রূপ পরিবর্তনটা মনোময়কে অবাক করে। এই অমৃতা যখন তার হাসপাতালের আউটডোরে জটিল রোগী দেখে, তার ছাত্রদের কি করতে হবে নির্দেশ দেন, রোগীর আত্মীয়দের সাথে কথা বলেন, কিংবা এমআরদের কথা শোনেন, তখন তিনি অন্য মানুষ। কিন্তু তিনি যখন মনোময়ের কোনো কবিতা বা গল্পের কমেন্ট মনোময়ের ইনবক্সে করেন, মন্তব্য করেন, গল্প করেন, তখন কে বলবে তিনি মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর? এটাই বোধহয় তার পার্সোনাল স্পেস, যেই স্পেসে ঢুকে পড়লে তিনি আর ডক্টর অমৃতা সেনগুপ্ত নন। এই অতীব স্নিগ্ধ, অনেক বড় হয়েও নগণ্য, কখনো বা বালিকার মতো সরল, এই ভাবটা বড় মুগ্ধ করে মনোময়কে। অমৃতা তার ইনবক্স থেকে বিদায় নেবার পরও রেশ রেখে যায় তার মনে। লাভ হয় মনোময়ের, লেখা আসে খুব সহজে। অমৃতা দিন দিন কেমন যেন তার ভালো লাগা হয়ে উঠছেন, এক বিচিত্র সুগন্ধি ধূপকাঠির মতো। জ্বলে উঠলেই যে জানিয়ে দেয় যে আমি আছি। মন প্রাণ স্নিগ্ধ সুবাসে আচ্ছন্ন হয়ে থাকে, অনুভব করা যায়, বলা যায় না। অমৃতার বাবা গত হয়েছেন অনেক আগেই। ওর বাড়িতে বৃদ্ধা মা, বেলঘড়িয়ার দিকে কোথাও বাড়ি। বিয়ে সংক্রান্ত আলোচনা হয়নি তা নয়, তবে তেমন সদর্থক উত্তর পাওয়া যায়নি। তবে ওই সামান্য আলোচনাতে মনোময় বুঝেছে যে কোনো তীব্র ব্যথার ইতিহাস আছে, কিন্তু এত তাড়াতাড়ি তা জিজ্ঞেস করা যায় না। আর তা নিয়ে মনোময়ের কোনো আগ্রহও নেই। কেন জানি মনে হয় যে তার আসল পরিচয় জানলে অমৃতা তার সাথে আর কথা বলবেন না, বরং রেগে যাবেন এই সত্যিটা উপলব্ধি করে, যে যার সাথে ব্যক্তিগত স্তরে ফেসবুকের অপরিচিত পাতাতে এত কথা বলেন, সেই লোকটিকে বাস্তবে সামনে দেখলে তিনি সহ্য করতে পারেন না। তার কারণ যাই হোক, এমনটাও তো নয় যে সহ্য করতে পারেন না বলে চেম্বারেই ঢুকতে দেন না, শুধু পাত্তা দেন না, কথাই বলেন না, বলা ভালো ওর অস্তিত্বকেই অগ্রাহ্য করেন। মনোময় অনেকদিন ভেবেছে যে এই বিষয়ে অমৃতাকে জিজ্ঞাসা করবে যে এমারদের নিয়ে অমৃতার মনোভাব কি, কিন্তু তাতে নিজের অপরিচিতির মুখোশটা হালকা হলেও খুলে যাবার সম্ভাবনা আছে। তাই ইচ্ছে হলেও সযত্নে এড়িয়ে গেছে সে প্রশ্নটাকে। কি লেখক মশাই, পাঠক পাঠিকাদের কমেন্টের জবাব দেওয়া চলছে? আরে না না ম্যাডাম, এমনি বসে আছি, কিছু ভাবনা চিন্তা আসছে না মাথায় লেখার মতো, তাই মনটা একটু খারাপ। মেসেজ বক্সে এই কথা লিখলেও বলতে পারলো না মনোময় যে আপনার আসার জন্যই তো অপেক্ষা করে আছি। এও এক অদ্ভুত ভালো লাগা, অমৃতার সাথে কথা বলা, অভ্যাস হয়ে গেছে। নিজের পরিচয়কে সুকৌশলে লুকিয়ে রেখে জীবনের কথা শেয়ার করা, কবিতা গল্প নিয়ে কথা বলা, ডিউটির চাপ সামলিয়ে রোজ প্রায় একটা না একটা সময় কথা হয় তাদের। বোঝা যায় যে ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের সংখ্যা খুব সীমিত অমৃতার। সে নিজেও জানিয়েছে যে বাড়িতে শুধুমাত্র মা থাকার কারণে তাকে বাড়িতে ফিরতে হয়। অনেকের অনেক অনুরোধ সত্ত্বেও সে বাইরে চেম্বার করে না, প্রফেশনাল কলিগদের সাথে শুধুমাত্র পেশাগত যোগাযোগটুকু তাই রক্ষা করে। আর নিজে যেহেতু মেডিকেল কলেজের শিক্ষক, ইচ্ছে থাকলেও আর 5 জন তার বয়সী মহিলার মতো হইহুল্লোড় করা বা নিজের মতো করে জীবন কাটানো সম্ভব হয় না। নিজে রবীন্দ্রনাথের গান শিখেছেন বাণীচক্রে, অবসরে তাই নিয়েই থাকেন। আর এই পড়াশোনা, লেখালেখি। বিয়ে করেননি কেন, এই প্রশ্নের জবাবে অমৃতা চুপ করে গিয়েছিলেন। মনোময় বুঝতে পেরেছিল যে খুব স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছে সে, তাই 2-1 মিনিটের নীরবতার পর লিখেছিল, আমাকে ক্ষমা করবেন, আমি হয়তো না জেনে আপনার ব্যক্তিগত জায়গায় আঘাত করে ফেললাম। সাথে সাথে উত্তর এসেছিল একটা স্মাইলি, আর তার সাথে একটা কথা, আমাকে কেউ জীবনে অপরিহার্য ভাবেনি, আমিও ভাবতে পারিনি, তাই হয়তো। কথা বাড়ায়নি মনোময়, বুঝে নিয়েছিল নিজের মতো করে। আজও ভাবছিল মনোময়, খেয়ালই করেনি যে অমৃতা লিখেছেন, ওরকম হয়, ভাববেন না, রিল্যাক্স করুন, ঠিক লেখা আসবে। লেখা আসছে না বলে মন খারাপ করলে লেখা আসবে না। সম্বিত ফেরে মনোময়ের।
তড়িঘড়ি লেখে, তাই তো বসে আছি, আপনি কখন আসেন? তাই? তাই তো। আপনার সাথে কথা বললে মন ভালো হয় যে ম্যাডাম। আপনার বয়স কত? কেন ম্যাডাম? আরে বলুন না। এই ৩৮-৩৯ হবে। আমারও ৩৬। তাও কি এই আপনি ম্যাডামগুলো খুব জরুরি? আপনি ডাক্তার, প্রফেসর, সবসময় সম্মানীয়। ডাক্তার প্রফেসর বলে কি মানুষ না? আপনি আমার চেয়ে বড় তো বয়সে। না, তা নয়। আসলে আমি একজন সাধারণ মানুষ, একজন শ্রমিক বলতে পারেন। সমাজের একটা শ্রেণী বলে কিছু আছে তো। আপনি আমার সাথে বন্ধুর মতন কথা বলেন বলেই আমরা এক পংক্তিতে বসে যাই কি করে। বয়সে একটু কম বলেই আপনাকে নাম ধরে বা তুমি করে বলতে আটকাবে আমার। আপনি লেখক সেটা বললেন না, সেটা পরিচয় নয়। আর একটা কথা, আপনি হয়তো আমাকে দেখেননি, কিন্তু বয়সে বড় যদি আমার পেশেন্ট কেউ হন, তাকেও আমি আপনিই বলি। মনে মনে হাসে মনোময়, ভাবে আপনাকে আমি চিনি না, কিন্তু মুখে বলে সে আপনি বড় মনের বলে। আর আমি লেখক নই, কয়েকটা লেখায় এরকম অনেকেই লেখে। আপনি একদিন বড় লেখক হিসেবে নাম করবেনই। আমি বললাম, মিলিয়ে নেবেন? কোনো দিনই করব না, কারণ আমার সেই ইচ্ছেই নেই। এটা আমার ভালো লাগা, সেইটা নেই লেখা। আপনাদের ভালো লেগে যায়, এটা আমার প্রাপ্তি। এর চেয়ে চাই না বেশি কিছু আর। নাম করতে গেলে যে ন্যূনতম ছোটাছুটি করতে হয় তা আমি জীবনেও করব না। বাইরে পত্রিকায় লেখা দিতে বললেও দেবেন না? কেন দেব না? তবে আমার লেখা ছাপুন এটা বলতে দৌড়বো না। ঠিক আছে, দৌড়তে হবে না। আপনি আপনার মতো লিখুন। আপনার লেখা পড়াবেন বলেছিলেন, পড়ালেন না তো? আমার সংকোচ হচ্ছে আপনাকে দেখাতে। আপনি এত ভালো লেখেন, তাতে কি আপনার লেখা খারাপ হবে? না, তা নয়। তবে দিন তো। আচ্ছা, দেব। দেব না, এক্ষুনি দিন। দেব বললাম তো। আমি চলে যাওয়ার সময় দেব। আমার সামনে পড়লে আমার লজ্জা লাগবে। আচ্ছা। বালুকা বেলায় দাঁড়িয়েছি আমি একা, সাগর আমায় আশরীরে ভিজিয়েছে। জলের নাগাল দূর দিগন্ত রেখা, পড়ন্ত বেলা ফিরে যাওয়াটাই বোঝে। অমৃতার দেওয়া এই কবিতার এই শেষ 4টে লাইন আজও মনে আছে মনোময়ীর। অদ্ভুত ভালো লাগা, আবেশ। এমন লিখতে পারেন ম্যাম? উত্তরে লিখেছিল মনোময় এটা পড়ে। সন্ধ্যা তারাই শুকতারা হয়ে আসে, সময়ের কাঁটা ভাবছ কি গতিহীন? পিছু ডাকে না, সেই জন ভালোবাসে, রাত্রি নামার একটু পরেই দিন। লেখক মহাশয়, আজকে রবিবাসরীয় পাতাটা একটু দেখবেন? মাংস কিনছিল মনোময়। সারা সপ্তাহে অন্যদিন সময় পায় না, তাই রবিবারের সকালটাই বাজারের জন্য বরাদ্দ। অনেক দিন থেকেই। সেই 22 বছরে চাকরিতে ঢুকেছে মনোময়। কেমন করে একই পদে প্রায় 16-17 বছর কাটিয়ে দিল সে ভাবলে নিজেই অবাক হয়। উপায় যদিও ছিল না। চাকরি পাবার 5 বছরের মাথায় বাবা গত হলেন। ঝিল্লি তখন সবে মাধ্যমিক দেবে। সেই অবস্থা থেকে সংসারের হাল ধরতে হয় তাকে। তারপর বোনকে বিয়ে পাশ করিয়ে বিয়ে দিয়ে দিতেই কখন যে নিজের মাঝারি চেহারাটা ঝুঁকে পড়েছে খেয়ালই করেনি মনোময়। অবশ্য তখনও কি বিয়ে করা যেত না? আসলে ততদিনে ওর মন থেকে অদিতির স্মৃতি মুছে যায়নি। হয়তো আজও যায়নি, কে জানে। আসলে অদিতির অকস্মাৎ পৃথিবী ছেড়ে চলে যাওয়াটা মনোময় মেনে নিতে পারেনি। কোনোদিন পারবে কিনা কে জানে। অনেক কিছুই আবেগ দিয়ে শুরু হয়। অনেক দিন পর হয়তো আবেগ প্রশমিত হয়ে আসে। আবেগের বশে নেওয়া প্রতিজ্ঞাটাই আবেগহীনভাবে চলতে থাকে অনেকের জীবনে। বাবা বড় সরকারি চাকুরে ছিলেন। মধ্য কলকাতায় অবস্থিত দোতলা বাড়ির একতলায় দুঘর ভাড়া আছে। মাস গেলে তার থেকে নয় নয় করে 12,000 টাকা ভাড়া আসে। আর তাছাড়া বাড়িতে মা ছাড়া তো কেউ নেই। বোনের বিয়ে হয়ে গেছে, সুতরাং সব মিলিয়ে চলে যায় তার। কারো কাছে হাত না পেতে। ঘনিষ্ঠ বন্ধুরা অনেকে বলেছিল প্রমোশন নিয়ে দূরে চলে যেতে, কিন্তু বাড়ি ফেলে একা মাকে ফেলে সেই রাস্তাতেও হাঁটেনি সে। ফলে সাধারণ মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি করে মধ্যবিত্ত জীবন কাটিয়ে দেওয়াতেই সন্তুষ্ট থাকলো মনোময়। যে নম্বরটা তার একদম ব্যক্তিগত, যা দিয়ে সে নেট চালায় মোবাইলে, সেই নম্বরটাই দিয়েছিল সে অমৃতাকে।
আনন্দবাজারের রবিবাসরীয় ক্রোড়পত্রে কি এমন বেরিয়েছে যে এই অসময়ে অমৃতা ম্যাডাম এসএমএস করে জানালেন বিষয়টা? এই কয় মাসের ব্যবধানে তারা অনেক কাছাকাছি এসেছে, ভার্চুয়াল জগতে সময় কাটিয়েছে, কিন্তু কোনোদিন একটা সীমার বাইরে কেউ যায়নি। অদিতির কথা আজ আর মনেই পড়ে না মনোময়ের, বরং অমৃতার ব্যস্ততার কারণে 2-3 দিন কথা না হলেই তার মন চঞ্চল হয়। কথার আদান প্রদান যা হয় তা মেসেঞ্জারে। বাড়িতে ঢুকে বাজারের ব্যাগ রান্নাঘরে নামিয়ে মাকে চা করতে বলে খবরের কাগজ নিয়ে ওপরে আসে মনোময়। রবিবাসরীয় পাতা খুলে ভিতরের পাতাগুলো উল্টে ফেলে তাড়াতাড়ি। তেমন উল্লেখযোগ্য কিছু না দেখতে পেয়ে এসএমএস করে অমৃতাকে। কিছু তেমন দেখতে পেলাম না তো ম্যাডাম। মিনিট খানেকের মধ্যেই উত্তর আসে। মানে, গল্পের পাতায় কিছু পেলেন না? গল্পের পাতা? অবাক হয় মনোময়। সে তো গল্পের পাতা খেয়ালই করেনি। তাড়াতাড়ি প্রথম পাতা উল্টে আসে সে। অনেকক্ষণ ধরে ফোনটা বাজছে। জীবনে এই প্রথম ফোন করলো সে অমৃতাকে, উত্তেজিত হয়েই। এত তাদের কথা হয়েছে, কিন্তু কেউ কোনোদিনও ফোন করেনি। নম্বর দেওয়া ছিল এসএমএস করার জন্য, জরুরি দরকারে, যদি কখনো নেটওয়ার্ক না থাকে তাই। অবশেষে ফোনটা ধরলো কেউ। ম্যাম, এ আপনি কি করেছেন? কিছু করিনি। আমি বাজে কথা বলার লোক নই তা প্রমাণ করেছি। আমি অতি সামান্য। আর আপনি? কথা আটকে যায় মনোময়ীর। গলার কাছে এক দলা শক্ত কি যেন আটকে এসে পৃথিবীটা দুলিয়ে দিতে থাকে। এই যে লেখক মশাই, এত আবেগের কিছু হয়নি। এটা সবে শুরু। আপনাকে অনেক উঁচুতে দেখতে চাই আমি। আপনি এই জন্য লেখা নিয়েছিলেন আমার? আপনাদের নিজস্ব ম্যাগাজিনে ছাপবেন এই কথা বলে? আমি চেয়েছিলাম আপনি পছন্দ মতো লিখুন। আনন্দবাজারে দেব বললে ফোকাসটা নড়ে যায়, তাই বলিনি। আর যদি বলে দিতাম তাহলে ওরা না ছাপতো, তবে আপনার মন খারাপও হতে পারত। তাই আপনাকে আমি বলিনি। এত কিছু করলেন আপনি এই সামান্য মানুষটার জন্য? আজও বলবেন আপনি সাধারণ শিলাদিত্য? চুপ করে থাকে মনোময়। একজন অপরিচিত মহিলা কোনো আবেগের বশে সম্পূর্ণ অপরিচিত এক লেখকের হয়ে তার লেখাকে প্রতিষ্ঠা দেবার জন্য এতখানি কাজ করে তা বোঝার মতো অসংবেদনশীল হলে মনোময় এত গভীর লেখা লিখতে পারত না। তবুও তার সংশয়ের ঘোর কাটে না। আবার বলে অমৃতা, আমি আপনার মধ্যে যা দেখেছি তাকে প্রতিষ্ঠা দেবার চেষ্টা করেছি মাত্র। অনেকদিন আগে বলেছিলাম যে আপনি বড় লেখক হবেন, কিন্তু দেখলাম উদ্যোগ নেবার মতো কনফিডেন্স আপনার কোনোদিন হবে না। তাই বাধ্য হয়ে এই পথ নিয়েছি। কিন্তু কেন ম্যাডাম? এই সামান্য মানুষের জন্য কেন করলেন আপনি এতটা? কিঞ্চিত অসহিষ্ণুই মনোময়। একদিকে তার চূড়ান্ত আনন্দের দিন আজ। তার লেখা আনন্দবাজারের রবিবাসরীয় পাতার সামনের পেজে জ্বলজ্বল করছে। আর অপরদিকে একজন নারীর অযাচিত অকল্পনীয় হাত বাড়িয়ে দেওয়ার ঘটনা যুগপৎ ঘটেছে। তার মন পড়তে চাইছে অমৃতার মনকে। তাই বারবারই সে একই কথা বলে উঠছে। একজন নারীকে এই আচরণ আঘাত করতে পারে তা জেনেও। আমি জানি না। রাখছি। ফোন রেখে দেয় অমৃতা। কিছুক্ষণের জন্য স্থবির হয়ে থাকে মনোময়। বুঝতে পারে না কি করবে। কিছুক্ষণ পরে আবার ফোন ব্যাক করে সে। সাথে সাথে ফোন ধরে অমৃতা। ম্যাডাম, আমি দুঃখিত। আসলে আমি তো খুব সাধারণ শ্রমিক একজন। আপনি কত বড় ডাক্তার, প্রফেসর। আমি আসলে ভাবতে পারি না আপনার স্ট্রেচারের কেউ এমন হতে পারে। তো আপনি কেন ভাবেন এত এই সাধারণ লোকটাকে নিয়ে? অনেকক্ষণ চুপ করে থাকে অমৃতা, তারপর বলে, 1 বছরের উপর আপনার সাথে মিশছি আমি। যেহেতু কর্মক্ষেত্র ছাড়া বাইরের জগতের সাথে বেশি যোগাযোগ নেই আমার, আপনার লেখা পড়তে পড়তেই আপনার সাথে পরিচয়, বন্ধুত্ব। এই আলাপের সূত্রেই 1 বছরে আমি একটা মানুষকে চিনেছি। আপনি তো বলতে পারবেন না জীবনে, তাই আমিই বলি। লেখক শিলাদিত্যকে আমার ভালো লাগে। একজন অসামান্য শক্তিশালী লাজুক কিন্তু এক অসম্ভব সরল মানুষকে আমার ভালো লাগে। এত ভালো লিখেও যার মধ্যে এক বিন্দু গর্ব নেই, এক বিন্দু উচ্চাকাঙ্ক্ষা নেই, এক বিন্দু সততা নেই। ম্যাডাম, বেশি বলতে পারে না মনোময়। কি ভাবছেন? আমায় কুৎসিত বদখত দেখতে? আপনার পাশে বিশ্রী লাগবে? হাসতে হাসতে বলে অমৃতা। না না, এ কি বলছেন আপনি? তবে না, আসলে। কেন? আপনার বয়স অনেক বেশি?
যা বলেছিলেন তার চেয়ে? বিবাহিত? না না। তবে দেখতে কদাকার কিছু? লজ্জা পায় মনোময়। আমতা আমতা করে বলে, বিরাট সুপুরুষও নই। আচ্ছা, আমার টম ক্রুজ চাই না। আর একটু ভাবে মনোময়, তারপর বলে, আচ্ছা ম্যাডাম, যদি এমন হয় যে আপনি আমাকে দেখেছেন, চেনেন, তবে? মানে? বেশ অবাক হয়ে গলাকে একটু ওপরে তোলে অমৃতা। আপনি আমাকে চেনেন ম্যাডাম? আমি টেনশনে পড়ে যাচ্ছি শিলাদিত্য। কে আপনি? বিস্ময়ে অকল্পনীয়ভাবে চিৎকার করে ওঠে অমৃতা। তারপরে আবার বলে, আমি তোমাকে দেখতে চাই। ফোনে আমি আর একটা কথা বলবো না। আজই দেখা করব। পারবে? বিকেলে? হ্যাঁ, বিকেলে। তোমার বাড়ি তো বিবেকানন্দ রোডের কাছে। এটা ভুল নয় তো? না, সত্যি। তবে মেডিকেল কলেজের সামনে একটা ছোট্ট রেস্তোরাঁ আছে, ফুড স্টেশন। ওখানে বিকেল 5টায়। আচ্ছা, আমি আপনাকে চিনি। আপনি আমায় চিনবেন কি করে? শিলাদিত্য বলে, তুমি বলো। আমি সাদা স্ট্রাইপড শার্ট পরবো, আর এই রবিবাসরীয় পাতাটাই শুধু থাকবে আমার হাতে। ঠিক আছে, কিন্তু ম্যাডাম, এই দেখা না হওয়াটাই বোধহয় ভালো ছিল। প্লিজ শিলাদিত্য। সরাসরি থামিয়ে দেয় অমৃতা ওকে। আবার বলে, বিকেল 5টা। মাথা নিচু করে টেবিলের উপর মাথা ঝুঁকিয়ে বসে আছে মনোময়। কি করে কলেজ স্ট্রিট থেকে বাড়ি ফিরেছে সে জানে না। হেঁটেই বোধহয়, দিকশূন্য হয়ে। ঘরে ঢুকে মায়ের কথার কতগুলো দায়সারা উত্তর দিয়ে ওপরে তার ঘরে এসে বসে পড়েছে সে। বড় কান্না পাচ্ছে মনোময়ের। চোখ ভিজে আসছে। মনে মনে বলছে, আমি তো বলেছিলাম ম্যাডাম, আমি তো বলেছিলাম আপনাকে, আমি আপনার পায়ের যোগ্য নই। বলেছিলাম আপনাকে। কেন আমাকে এত দয়া করলেন? পুরুষ বলেই হয়তো কাঁদছে না সে, কিন্তু অন্তরে বন্যা বয়ে যাচ্ছে। অদিতি চলে যাবার পর এক ধরনের শূন্যতার বিভীষিকা ছিল, কিন্তু আজ সেই শূন্যতার সাথে মিশেছে অপমানের জ্বালা। যে অপমান তার প্রাপ্য নয়, তার বিষ জ্বলে যাচ্ছে মনোময়ের অন্তর। আমি চাইনি ম্যাডাম, বামন হয়ে চাঁদে হাত দিতে আমি চাইনি। কখন যে সময় গড়িয়ে সন্ধে থেকে রাত হয়েছে খেয়াল থাকে না মনোময়ের। রাত 10টা নাগাদ মা একবার খাবার তাগাদা দিয়ে চলে গেছেন। ঘুমের ওষুধ খান তিনি। 10টার মধ্যে ঘুমোতে যাবার রোজকার অভ্যাস তার। ছেলের কিছু একটা হয়েছে আন্দাজ করেই বার দুই খাবার কথা বলে কোনো ফল না দেখে, কিছু না বলে নিজেও না খেয়ে শুয়ে পড়েছেন তিনি। ছেলে অভুক্ত। কি করে খান মা? চোখ জ্বলছে তার। তবুও অনিচ্ছা সত্ত্বেও উঠে বসে মনোময়। অনেক স্ট্রাগল করেছে সে জীবনে। এই ধাক্কাটাও সামলাতে হবে তাকে। কি করবে সে জানে না, তবুও উঠে দাঁড়াতেই হবে। মা আছে যে। মোবাইল উল্টে সময় দেখে 11টা 14। চোখ মুছে জল দেবার জন্য বাইরে বেরোতেই হবে তাকে। তার জন্য উঠে দাঁড়াতেই মেসেঞ্জারে মেসেজ আসা টোন বাজলো। সেটা উপেক্ষা করেই বাইরে বেরোলো মনোময়। চোখে মুখে জল দিয়ে ঘরে এসে মোবাইল খুলে দেখলো অমৃতা। কি বলবে আর? এই ভাবতে ভাবতে মেসেঞ্জার খুলে ফেলে দেখলো অমৃতা অনলাইন। লিখেছে, সরি, উইল ইউ ফরগিভ মি? পরিচিত মহলে সবাই মনোময়কে শান্ত বলে, কুল। ঝড় সে সামলে নিয়েছে ভিতরে ভিতরে। সময় লাগে একটু, এই যা। শান্ত হয়েই লিখলো, ঠিক আছে ম্যাম। সাথে সাথে উত্তর এলো, একবার ফোন করব? অবাক নিরাসক্তি নিয়ে আবার সে লিখলো, ঠিক আছে, ঠিক আছে ম্যাম। এই ঠিক আছের অর্থ কি সে নিজেও জানে না। ফোন করুন না ফোনের আর তো দরকার নেই, কোনটা ভাবছিলও না আসে। তার মাঝেই ফোন অমৃতার। আই এম সরি। ঠিক আছে ম্যাডাম। রাগ হয়েছে আমার উপর মনোময়? আপনি আমার নাম জানেন? জানি, সব জানি আমি তোমার। তুমি মেড স্টারে আছো। আমার কি অপরাধ ম্যাডাম? কি ভুল করেছি আমি যে আমাকে এরকম ভাবে উপেক্ষা করতেন আপনি? এরকম তো নয় যে আপনি সব এমারদের সাথে এমন আচরণ করেন। সেটা বলবো বলেই তো ফোন করলাম। সেটা জানলেই তো তোমার বোঝাতে পারবো বিকেলে ওই অসভ্যদের মতো আচরণ কেন করলাম। কেন তোমাকে এত অপমান সহ্য করতে হলো কোনো অপরাধ না করে? আমি কিছুই বুঝতে পারছি না ম্যাডাম। কিছুক্ষণ থামে অমৃতা, তারপর বলে ওঠে, এই ঘটনা আমি তোমাকে বলিনি মনোময়। ভেবেছিলাম জীবনে কোনোদিন আর মনেও আনবো না।
আস্তে আস্তে তুমি শিলাদিত্য হয়ে আমাকে সব ভুলিয়ে দিয়েছিলে। কেমন যেন সব ভুলে আমি বাচ্চা হয়ে উঠেছিলাম তোমার সাথে। একটু থামলো অমৃতা। মনোময়ও চুপ। মনোময়কে চুপ থাকতে দেখে অমৃতা আবার বলে, আমার চেয়ে 2 বছরের সিনিয়র ছিল শশাঙ্ক। ভালো স্টুডেন্ট, সার্জন, ভালোবাসতাম পাগলের মতো। ওর ওই ডেয়ার ডেভিল অ্যাটিটিউডটা আমাকে টানতো খুব। সার্জারির হাত ছিল অসাধারণ। বিয়ের সব ঠিক হয়ে গেছিল। যেদিন আমাদের পাকা দেখার কথা, তার ঠিক 4 দিন আগে মায়ের সেরিব্রাল অ্যাটাক হলো। জীবনের সবকিছু ওলটপালট হয়ে গেল। মা বাড়ি ফিরিলেন, শরীরের বাঁ দিক অবশ অবস্থায়। একটু থেমে আবার বলে অমৃতা, মা শয্যাশায়ী। আর আমি বিয়ের কথা পাকা করতে পারি বলো? তবুও আমি সামলাচ্ছিলাম। কলেজ, অসুস্থ মা, সব। তুমি তো জানো, মা ছাড়া আমার আর কেউ নেই। মা আস্তে আস্তে সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারলেন। আমি আশার আলো দেখছিলাম। মাকে পুরো সুস্থ করে তুলব, সর্বক্ষণের নার্স, রেগুলার ফিজিওথেরাপি, সব দিয়ে। শশাঙ্ক বড় কর্পোরেট হাসপাতালে জয়েন করেছে, বিরাট প্যাকেজে। শশাঙ্কে তাড়া ছিল। আমিও দেখলাম ঠিকই, অনেক দেরি হয়ে যাচ্ছে। লাইফের প্ল্যানিংও তো থাকে। মাও মোটামুটি সুস্থ। সারাক্ষণের লোক পাশে থাকতে হয়, তবুও একা একা পারেন উঠে দাঁড়াতে। তারপর বেশ কিছুক্ষণ চুপ থাকে অমৃতা। শ্বাস নেয় লম্বা। বলে, আমি খুব বোকা ছিলাম মনোময়। আমার সমস্যা যে বিরাট সমস্যা, সেটা আমি কোনোদিনই ভাবিনি। আমার ধারণা ছিল বিয়ের পর আমরা সবাই একসাথে থাকবো। শশাঙ্ক, শশাঙ্কের মা, আমরা। ওরও তো মা। আমার মা আগে কিছুতেই রাজি ছিলেন না বিয়ের পর মেয়ের সাথে থাকার। আমার মনেও আসেনি জানো। আচ্ছা বলো তো, আমরা যারা মেয়ে, এক মেয়ে, যাদের আত্মীয় স্বজন কেউ নেই, তাদের মায়েরা একমাত্র মেয়ের বিয়ে দিয়ে অসহায় অবস্থায় একলা দিন কাটাবেন কেন? এই অতি স্বাভাবিক ঘটনার জন্য আগে থেকে আলোচনা করতে হয়? আবার থামে অমৃতা। বলে, আগে মা যখন সুস্থ, মা নিজেই বলতেন, আমি আমার বাড়িতেই থাকবো। কিন্তু মা তো তখনও অসুস্থ। তাকে ছেড়ে আমি বরের সাথে চলে যাব নার্স আয়ার উপর মাকে ছেড়ে দিয়ে? ওই রকম অসুস্থ রোগীকে একলা ফেলে আপনি কিভাবে যেতে পারেন? এটা কি করে সম্ভব? সেটাই অতি স্বাভাবিক নাকি শশাঙ্কের কাছে? যে সোজা সাপটা বলল, মাকে নিয়ে ওদের বাড়িতে থাকা সম্ভব না, ওদের অত জায়গা নেই। আমি বললাম, আমার তো এত বড় বাড়ি, এখানে সবাই মিলে থাকি। তাতেও তার মেল ইগোতে লাগলো। তারপর শশাঙ্ক বলল, ওকে বিয়ে করতে হলে মাকে আয়াদের উপর ছেড়েই শ্বশুর বাড়ি যেতে হবে। অমৃতা আবার বলে, তুমি বলো না। আমি ডাক্তার, প্রফেসর। হ্যাঁ, ফিনান্সিয়ালি স্টেবিলিটি আমার আছে হয়তো, কিন্তু আমার মতো সমস্যা তো দেশের অনেক মেয়েকে ফেস করতে হয়। ডাক্তার, প্রফেসর বলেও আমার কোনো ছাড় নেই। দুজনেই চুপ। রাতের নিস্তব্ধতা খান খান করে দু একটা লরি চলে যাচ্ছে রাজপথ দিয়ে। জটিল গল্পের আবতে মনোময় ভুলে গেছে বিকেল থেকে বুকে পাথর চেপে বয়ে বেড়ানো অব্যক্ত যন্ত্রণার কথা। ভুলে গেছে তাকে রেস্তোরাঁয় ঢুকে রবিবাসরীয় পত্রিকা হাতে ওর টেবিলের দিকে এগিয়ে আসতে দেখেই অমৃতার সেই চিৎকার, ও মাই গুডনেস! তুমি তুমি আমার পিছন ছাড়বে না এই জীবনে। কিছু বোঝার আগেই অমৃতা টেবিলের সামনে চলে গেছিল মনোময়। অমৃতা তখন দুহাতে মাথার দুদিক ধরে টেবিলের উপর কনিয়ে ভর দিয়ে চোখ বন্ধ করে বসে। শ্বাস পড়ছে ঘন ঘন। মনোময় কাছে পৌঁছতেই বন্ধ চোখ না খুলে অমৃতা হিসিস করে চাপা স্বরে বলে উঠেছিল, প্লিজ যাও তুমি, এই মুহূর্তে এখান থেকে চলে যাও। অনেকক্ষণ চুপ করে থাকে দুজনেই। বাড়ির পাশের গলিতে হঠাৎ থামা গাড়ির আওয়াজের সাথে রাস্তার কুকুরদের মহোৎসব শুরু হয়েছে। দূর থেকেও আওয়াজ পাওয়া যাচ্ছে তার। তারপর কি হলো? শশাঙ্কের কথা মতো মা আর ওর মধ্যে আমি মাকেই বেছে নিলাম। অমানুষ হতে পারলাম না। আর উনি কে? আপনার শশাঙ্ক। আমার জুনিয়র এক গাইনোকোলজিস্টকে বিয়ে করে ও। শুনেছি ওদের রিসেন্টলি ডিভোর্স হয়েছে। আমি ঠিক জানি না। আই অ্যাম লিস্ট ইন্টারেস্টেড। আবার নীরবতা। সময় বয়ে যায়। নীরবতা ভাঙে মনোময়ীর। আমতা আমতা করে প্রশ্ন করে, কিন্তু ম্যাডাম, এর মাঝে আমি কি করে এলাম? আমি তো ডক্টর শশাঙ্ককে চিনিও না। যেদিন তুমি প্রথমবার আমার চেম্বারে যাও, পর্দা ঠেলে আসবো ম্যাম বললে, বিশ্বাস করো, আমি চমকে উঠেছিলাম। পৃথিবীতে এত বিস্ময়ও আছে।
আমার মনে হয়েছিল শশাঙ্ক বোধহয় এমার রূপে আমার চেম্বারে ঢুকছে, আমার একাকিত্বকে পরিহাস করতে। এত মিল সম্ভব? এমনকি কথা বলার মাঝে পজ দেওয়াটাও। সেদিন থেকে আমি তোমাকে সহ্য করতে পারি না। তোমাকে দেখলেই আমার ওর কথা মনে পড়ে যায়। এত ভালোবাসতাম ওকে যে আঘাত পেলেও লুকিয়ে তোমাকে দেখেছি, পরীক্ষা করেছি কতটা মিল তোমাদের মধ্যে। জানতাম ভালোই যে একজন এমার আর শশাঙ্ক এক নয়, তবুও তুমি কাছে আসলেই আমার মনে পড়ে যেত ওর সেই কথা। আমাকে আর তোমার মায়ের মধ্যে একজনকে বেছে নিতে হবে তোমায়। ভুলতে পারি না আজও আমি। আর তাই তো তোমাকে যত অপমান উপেক্ষা। এতদিনের জিজ্ঞাসা পরিষ্কার হয়ে আসে মনোময়ের, যেন ধোঁয়াশা কেটে সবকিছু স্বচ্ছ হয়ে দেখা দিচ্ছে চোখে তার। আবার চুপ থেকে বলে অমৃতা, কি ভাগ্যের পরিহাস দেখো, একজনকে ভুলতে কত যত্নে নিজের ডাক্তার প্রফেসর এই ইমেজ ভেঙে একজন মানুষকে খুঁজে পেলাম। ভালো লাগা থেকে ভালোবাসতে চাইলাম এই ভেবে যে চাই না আমার স্ট্যাটাস। একজন মানুষ চাই আমার, যে ভণ্ড নয়, যে আমাকে আমার অবস্থানের উপর উঠে আমাকেই ভালোবাসবে, যার ভালোবাসায় থাকবে না কোনো নীচতা, যে আমার সব কিছুকে আপনার করে গ্রহণ করবে। কোনো দিনের জন্য স্বপ্নেও ভাবিনি যে যাকে ভুলতে এত কষ্ট আমার, সেই চেহারা নিয়েই অন্য একজন মানুষ আমার মনে বাসা বাঁধবে। মেডস্টারের এম আর মনোময় যে আমার শ্রদ্ধার, আমার ভালোবাসার লেখক শিলাদিত্য, তা আমার কল্পনার অতীত ছিল। তাই আজ তোমাকে রেস্তোরাঁয় ঢুকতে দেখে আমি পাগল হয়ে গেছিলাম গো। কি তীব্র অপমান আমি তোমায় করেছি। একজন লেখককে ভয়ানক অপমান করার অপরাধ করেছি আমি। আমি কখনো চাইনি কেউ আমার এই পরিচয়টা জানুক। আমি লোক ঠকাতে নাম পাল্টাইনি ম্যাডাম। জানি আমি, তুমি তো আমার কষ্টি পাথর। তোমার মতো মানুষ কজন আছে যে বারবার আমাকে তোমার দিকে ইনক্লাইড হতে বাধা দিয়েছে? তোমাকে ভয়ানকভাবে চাইছি বুঝেও কাছে আসার কথা মুখেও আনোনি। এত অপমান করেছি, মুখ তুলে কোনোদিন একটা কথাও বলনি। আজও যখন তোমাকে আমি আমার যন্ত্রণায় কষ্ট দিয়েছি, আঘাত করেছি, তুমি মুখ বুজে চলে এসেছো। আমি আপনার তুলনায় নগণ্য ম্যাডাম। আমার কিচ্ছু নেই, কিন্তু আমার বোধ আছে। আপনি আমাকে আজকের আমি বানিয়েছেন। আজ জীবনের সবচেয়ে বড় পাওনাও আপনার দেওয়া। আপনার জন্য আমার সব লেখা। আপনার জন্য আমার আরো যোগ্য হয়ে ওঠার চেষ্টা প্রতিনিয়ত। আপনার জন্যই সব। একটা কথা বলবো মনোময়? ওকে থামিয়ে মাঝপথেই বলে ওঠে অমৃতা, বলুন না। ভালোবাসনি সত্যিই আমাকে? চুপ করে থাকে মনোময়, কথা বেরোয় না। অমৃতা আবার বলে, বাসনা। আজকের সব কথা জানার পর তো আরো না, তাই না? কথা সরে না মনোময়ের মুখ দিয়ে তাও। যার কলম দিয়ে অজস্র সংলাপ অবলীলায় বেরিয়ে আসে লেখার সময়, সেও কেমন যেন আবেশে মুখ হয়ে যায়। অমৃতা অস্থির হয়ে আবার জিজ্ঞাসা করে, বলো প্লিজ। ওপরের দিকে তাকিয়ে, ভালোবাসি বলতে আমার বড্ড ভয় লাগে ম্যাডাম, ভীষণ ভয় লাগে। খুব ধীরে, শান্ত, অথচ পরিষ্কার স্বরে বলে মনোময়, দরজা খোলো। মানে? মানে আমি তোমার কাছে আসবো, দরজা খোলো। কি বলছেন ম্যাডাম? হাতের মোবাইল হাতেই থাকে। ধুপধাপ করে সিঁড়ি বেয়ে নেমে আসে মনোময়। ছুটে গিয়ে সদর দরজা খুলেই দেখে মুখ নিচু করে দাঁড়িয়ে সেই নারী, যার একটা মেসেজের টুং আওয়াজ মনের মধ্যে হাজারটা জলতরঙ্গ বাজিয়ে যায়। পিছনে তার পরিচিত লাল টুকটুকে i20। আপনি এইভাবে বাইরে দাঁড়িয়ে আছেন? ছি ছি। আমি বাড়ি ফিরে গিয়েছিলাম, মাকে খাইয়ে আবার এসেছি। আমি চরম ভুল করেছি, ক্ষমা চাইতেই হবে আমার। তাই তো। এইভাবে বলবেন না প্লিজ। কিন্তু আপনি বাড়ি চিনলেন কি করে? মেডস্টারের মনোময়ের বাড়ি খুঁজে নেওয়াটা আমার কাছে খুব কঠিন কাজ নয়। দাঁড়ান, মাকে ডাকি। এত রাতে মাকে ডেকো না এখন, প্লিজ। তোমার সেই ঘরে চলো যেখানে বসে তুমি লেখো। সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসে দুজনে। ঘরে ঢুকে পিছনের দিকে না তাকিয়েই দরজা ভেজায় অমৃতা। মনোময়কে ভীষণ অবাক করে দিয়ে এগিয়ে এসে ওর বুকে মাথা রাখে আলতো করে। অনেকগুলো রাতজাগা পাখি যেন ডানা ঝাপটিয়ে উড়ে যায় কাছাকাছি কোথায়। সময় বয়ে যায়, আড়ষ্টতা কাটে না তবু মনোময়ের। বুকের মধ্যে মাথা গুঁজে অমৃতা বলে ওঠে, লেখক মহাশয়, কোনোদিন ওপরের দিকে তাকিয়ে বলতে হবে না তোমায়, এই দিকে,
তোমার বুকের দিকে তাকিয়ে বলো, ভালোবাসো? আর কিছু বলতে পারে না মনোময়। দুহাত দিয়ে অমৃতাকে আঁকড়ে ধরে বুকের মাঝে মিশিয়ে নেয় প্রাণপণে। ভালোবাসায় কোনো অপুর নিছয় না, কি বলেন? গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।